আচ্ছা, আজকে আমরা ফিগমার ক্র্যাশ কোর্স কমপ্লিট করব। তো আমরা ফিগমা দিয়ে কিভাবে একটা ইমেল টেমপ্লেট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে হয় সেটাও দেখব লাস্টে। তো ফার্স্টে আমরা ফিগমার বিভিন্ন এলিমেন্ট দেখব, তাদের বিভিন্ন ধরনের যে কাজগুলো করা যায়, যেসব এলিমেন্ট বা যেসব টুলস অ্যান্ড ট্রিক্স ব্যবহার করে সেই জিনিসগুলো আমরা আগে ফার্স্টে দেখব, অ্যান্ড দেন আমরা একটা ইমেল টেমপ্লেট ডেভেলপমেন্ট করব। তো প্রথমে এখন দেখাই নিই যে আমাদের ফ্রিতে যে টেমপ্লেটগুলো আমরা ডেভেলপমেন্ট করতে পারবো সেইটা আবার শেয়ার দিলে এই আমাদের পুরা এই ফিগমার যদি কোনো আপনাদের কোনো ফিগমার অ্যাকাউন্ট থেকেও সেই অ্যাকাউন্টে কিন্তু সবগুলো শেয়ার হয়ে যাবে, সবগুলো প্রজেক্ট তাদের শেয়ার হয়ে যাবে একটা শেয়ার দিলে। কারণ ফিগমাতে একটা প্রজেক্ট, তিনটা ফিগমা ডিজাইন অ্যান্ড তিনটা জ্যাম ফাইল অ্যান্ড 3 পেজ পার ফিগমা ডিজাইন ফাইল আপনি করতে পারেন ফ্রিতে। আর আর যদি প্রফেশনাল লাইসেন্স নেন তাহলে সেগুলোতে আনলিমিটেড থাকবে। সো আমরা সবসময় ড্রাফটে কাজ করব, যেহেতু আমাদের প্রফেশনাল কোনো কাজের দরকার নেই। সো ড্রাফটে কাজ করব এবং প্রয়োজন হলে, কাউকে শেয়ার দেওয়ার প্রয়োজন হলে আমরা এখান থেকে ডাউনলোড করে এটা দিয়ে দেবো। আমরা ফার্স্টে একটা ডিজাইন ফাইল ক্রিয়েট করবো ড্রাফটে। ডিজাইন ফাইল, তারপরে দেখেন আমাদের একটা ডিজাইন ফাইল তৈরি হয়েছে। এই পাশে একটা বার দেখতে পাচ্ছেন, এখানে অ্যাসেটের ট্যাব আছে, আর এখানে লাইব্রেরি আছে, এখানে পেজ আছে কয়টা সেটা দেখাচ্ছে। সো লেয়ারে থাকবে আমাদের ইয়াটা, লেয়ার থাকবে এখানে। এই পাশে দেখেন, এই পাশে ডিজাইন প্রোটোটাইপ দেখাচ্ছে। সো আমরা দেখবো আজকে প্রোটোটাইপ এবং ডিজাইন। এখানে ভেরিয়েবল আছে, লোকাল স্টাইল একটা আছে, আর একটা হলো এক্সপোর্ট করার জন্য একটা মেনু আছে। আর উপরে আমাদের যেই এখানে যে ফাইল মেনু আছে, এই ফাইল মেনুগুলো বিভিন্ন কাজ। এখানে ফাইল মেনুতে নিউ ডিজাইন নেওয়ার জন্য, নিউ ফিগ জ্যাম ফাইল নেওয়ার জন্য, নিউ স্লাইড ডেক নেওয়ার জন্য, এগুলো হলো এক একটা পেজ বা ডিজাইন ফাইল বা ফিগ জ্যাম ফাইলগুলো নেওয়ার জন্য ফাইল ফাইল অপশনে গেলে আপনি এগুলো নিতে পারবেন এবং প্লেস করতে পারবেন। ইমেজ সেভ অ্যাজ এ লোকাল কপি, একটা ফিগমা ফাইলকে লোকাল কপি হিসেবে সেভ করতে পারবেন। তারপরে সেভ টু ভার্সন হিস্ট্রি সেভ করতে পারবেন এবং শোয়িং ভার্সন হিস্ট্রি দেখতে পারবেন যে কত এডিট করছেন, কোন জায়গায় কি এডিট করছেন। সেভ দেওয়ার পরে সেইগুলোকে ভার্সনিং করে রাখা যায়, সেটা দেখতে পারবেন। এক্সপোর্ট করতে পারবেন, এক্সপোর্ট এক্সপোর্ট যে ফ্রেমগুলো থাকে সেই ফ্রেমগুলোকে পিডিএফে কনভার্ট করতে পারবেন এবং ক্রিয়েট ব্রাঞ্চও ক্রিয়েট করতে পারবেন। সো এগুলো আমরা একটু দেখব। যেহেতু এটা ক্র্যাশ কোর্স, এটাতে আমরা ইন ডেপথ আমরা যাব না, বাট আমাদের ইডিএম টেমপ্লেট ডেভেলপমেন্ট করার জন্য যেটুকু লাগে আমরা ততটুকুই দেখব। আমাদের এই পুরা টোটাল জিনিসটা শেষ করতে মোটামুটি ফিগমার যদি আমরা একটা কোর্স করি তাহলে আমাদের মোটামুটি 10 থেকে 15টা ক্লাস লাগবে ভালো মতো কোর্স করতে গেলে। সো এটা একটা ক্লাসে সম্ভব না, তারপরে যতটুকু শিখবেন সেটা এনাফ থাকবে। সো এগুলো আমরা পরে দেখব। হ্যাঁ, এগুলো আমরা না দেখি, আমরা ডেস্কটপ ভার্সন কিন্তু গেট ডেস্কটপ অ্যাপ, এটা যদি আমরা ডেস্কটপে ডাউনলোড করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা ডেস্কটপে এই যে ইনস্টল করার পরে দরকার নেই আমার এটা ডেস্কটপে ইনস্টল করলে, ডেস্কটপে কাজ করলে অটোমেটিক এটা অনলাইনেও পাবেন। এটা অটো সিঙ্ক থাকে ডেস্কটপের সাথে অনলাইনের। সো যদি মনে করেন ডেস্কটপ অ্যাপ, বাট অনলাইনই ভালো, ডেস্কটপে ঝামেলা। আমার কাছে মনে হয় অনলাইনটাই ভালো। figma.com-এ ঢুকবো এবং দেন আমরা এখানে ঢুকলেই আমরা কাজ করতে পারবো, আর সেটা ডেস্কটপেও সিঙ্ক থাকবে, এখানেও সিঙ্ক থাকবে। সো প্রথমে আমরা টুল সম্পর্কে পরিচিত হয়ে নিই। এই টুলটা হলো, আমরা জানি যে ফটোশপ যারা করে বা ইলাস্ট্রেটর যারা করে কাজ করে তারা কিন্তু জানে যে এই টুলটা ফটোশপ এবং ইলাস্ট্রেটর আছে, মুভ টুল, এবং এটা স্কেল টুল লেখাই আছে, মুভ টুল এবং স্কেল টুল। আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করবো আগে, সেই সিম্পলি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এই মুভ টুলটা যদি আমরা ক্লিক দিয়ে যদি অবজেক্টটাকে ধরি তাহলে কিন্তু নাড়াচাড়া করতে পারবো, দেখছেন। আর এটা হলো স্কেল টুল। এই যে এখানে একটা স্কেল আছে, কে চাপ দিলে স্কেল হবে, অথবা ভি চাপ দিলে মুভ চলে যাবে। তো কে চাপ দিলে কিন্তু স্কেল আমরা করতে পারবো। কে চাপ দিয়ে আমরা জাস্ট খালি সিম্পলি ওই যে এখানে স্কেলিং এর একটা বারও দিয়ে রাখছে। সো আপনি এইভাবে করতে পারেন, আবার এইভাবে টান দিয়ে করতে পারেন। কিন্তু দেখেন এখানে এই যে ফটোশপে কিন্তু আপনি খেয়াল করবেন যে কোনো কিছু যদি বড় করতে চান, এই 4টা 6 দিয়ে এই 6টা কোণা আছে, না সরি, 1 2 3 4 5 6 7 8 9টা কোণা আছে। এই 9টা কোণার যে কোনো একদিকে ধরলে সেই দিকে ফিক্সড রেখে বাকি দিকে সেই স্কেল করবে। যেমন ধরেন আমি এখন যদি সেন্টারে করি, সেন্টারে দিয়ে পরে চারিদিক দিকে সেন্টারে কিন্তু সেই হচ্ছে। এই যে সেন্টারে দিলে সে কিন্তু মুভ হয়ে যাচ্ছে, সেটা হলো ডান দিকে। বাট আমার হলো সেন্টার থেকে যদি মুভ করা লাগে
তাহলে এইভাবে মুভ করাতে হবে, আর এইখানে ধরে এটাকে বড় করাতে হবে। তাহলে সেন্টার বরাবর সে মুভ, যেহেতু আমরা একদিকে টানছিলাম এই জন্য এটা উপর থেকে হয়ে যাচ্ছে। সো যেই দিকে টানবো তার নিচ দিক থেকে আমাদের মানে এটা একটু ক্রস, যেমন আমি ওই দিক থেকে টানছি এইদিকে কিন্তু সে ফিক্সড করে ফেলছে এবং এদিকে সে স্কেল করতেছে। সো এই জিনিসটা স্কেলিং এর সিস্টেম, এটা যদি আপনি ছোট বড় করতে পারবেন তো দুইভাবে স্কেল করতে পারবেন। একটা হলো ডাইরেক্ট এখানে ক্লিক দিয়ে টানে ধরে করতে পারবেন, আর একটা হলো এখানে দিয়ে এখানে এটা বড় করে করতে পারবেন। সো উইথ এখানে দেখতে পাবেন, হাইট এখানে দেখতে পাবেন, আর এখানে এই যে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসের কত ডিস্টেন্সে আছে এবং উইথ এবং হাইট দেখতে পাবেন, তার রেডিয়াস কত আছে, রোটেশন ডিগ্রি, এই যে রোটেশন কত আছে এটা দেখতে পাবেন। আর এখানে রেডিয়াস ফাইলের এই যে আমরা এখানে যদি 0 দিয়ে দিই আর এখানে যদি রেডিয়াস দিয়ে দিই 20, দেখতে পাবেন যে কোনাগুলোকে রেডিয়াস হয়ে গেছে। সো কোনা রেডিয়াস করার জন্য এইখান থেকে এটা নিতে হবে। রেডিয়াস আবার চারদিকে করতে পারবেন। সো এখানে টপ বটম এই একটা জায়গায় যদি দেন তাহলে এটা চারদিকে হবে অ্যাপ্লাই। আর যদি বলেন না আমি একদিকে দিব তাহলে তখন এখানে এই 0, এটা 0 0 এই একদিকে দিলেন একদিকে হলো। আর যদি মনে করেন না আমি আরেক দিকে দেবো, একদিকে দিবেন হয়ে যাবে। সো এইভাবে আপনি রেডিয়াসটা করতে পারবেন এখানে। সো আমরা একটা অবজেক্ট দেখলাম, এখন আমরা এখানে দেখি এখানে মেনলি যে এই আমাদের এই টুলটা সেই কাজ হয়ে গেছে আমাদের মুভ এবং স্কেল টুল, বিষয়টা আরও দেখবো আমরা এখানে। বাট মেনলি যে কাজটা করা হবে ফ্রেম টুল, এই ফ্রেমের আর সিলেকশন স্লাইস এই টুলগুলো আমাদের কাজে লাগবে। তো ফ্রেমটা হলো মেন। সো আমরা প্রত্যেকটা এলিমেন্ট যখন তৈরি করব এখানে তখন আমাদের ফ্রেমে কাজ করব আমরা। এখানে সেকশন কম ব্যবহার করব, আবার হলো ফ্রেমটা বেশি ব্যবহার করব বিভিন্ন ক্ষেত্রে। সো ফ্রেমটা কেন, ফ্রেমটা এক ধরনের ডিপ এলিমেন্টের মতো, এক ধরনের হলো অবজেক্ট, যে অবজেক্টের ভিতরে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা রেখে রেখে কাজ করি। সো আমরা এটা পরে দেখতেছি। আর সিলেকশন ঠিক ওই রকমই, যেমন ধরেন আপনার ছোট ছোট কিছু এলিমেন্ট আছে, এরকম করে এলিমেন্ট আছে, একটা ফ্রেম আছে, ফ্রেমগুলোকে এফ চাপ দিলে ফ্রেম হবে। সো এই 5-6টা এলিমেন্ট দিয়ে একসাথে গ্রুপ করে সিলেকশন গ্রুপ করে আপনি চাইলে এটাকে কি করতে পারবেন, গ্রুপ করে ফেলতে পারবেন। এবং এটা কি হলো তখন আমাদের একটা, আর এটা যদি এভাবে না করতাম আমি, দেখেন এটা গ্রুপ সিলেকশন গ্রুপ হয়ে গেছে। হ্যাঁ, তো আমি যদি এটাকে এখন এই সিলেকশন থেকে বের করে নিই, নিয়ে যদি কন্ট্রোল এস চাপ দিই তখনও কিন্তু সিলেকশন হয়ে যাবে। হ্যাঁ, সো সিলেকশন গ্রুপের মধ্যে এগুলো কি, এটা একটা গ্রুপ হয়ে গেলো এবং এটা একটা নাম দিতে পারবেন, ধরেন এটা একটা আর্টবোর্ড। সো এটা একটা নাম দিলাম, ফ্রেমের নাম আমরা চালিয়ে দিতে পারি ফ্রেম, এটা একটা ধরেন টেমপ্লেট 1, আর এই ধরনের এগুলো বিভিন্ন নাম দিতে পারি, এগুলো অবজেক্ট বিভিন্ন। সো ফিগমার এই বিষয়গুলো আমরা পরে দেখব আবার। রেক্টেঙ্গেল লাইনের রেক্টেঙ্গেল টুল নেওয়া শিখছেন, এখান থেকে লাইন একটা লাইন যদি প্রয়োজন পড়ে তাহলে লাইনটা নেওয়া শিখলেন। সো অ্যারো অ্যারো দিয়া কোনো কিছু যদি বোঝাতে চান এই যে এরকম করে অ্যারো দিয়ে দিতে পারবেন। সো নর্মালি এটা স্কেচের মতো, যে যে কোনোভাবে আপনি করতে পারবেন। এটা হলো কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো দুইটা কালার, আবার এখানে আমাদের যে আছে ফটোশপে যে ইলাস্ট্রেটররা কিন্তু আছে, এটা আপনারা দেখবেন যে মাস্কিং করা, তারপরে ইউনিয়ন সিলেকশন করা, সাবস্ট্রাক্ট করা, এই জিনিসগুলো আছে। এগুলো আপনারা এখানে একটা সিলেক্ট করবেন, এই দুইটাকে আমি একসাথে সিলেক্ট করলাম, মাঝখানে একটা আবার ইন্টারসেক্ট করছে এই যে এই পার্টটুকু, এটা যদি আমরা করতে চাই এটাকে মার্জ হয়ে গেল। আবার যদি বলি না এটা রাখবো সাবস্ট্রাক্ট করবো, এই যে এইটুকু সাবস্ট্রাক্ট হয়ে গেলো, এই যে এই অংশটুকু। আবার যদি ইন্টারসেক্ট যেটা আছে সেটাকে রাখতে চাই সেইটুকু থাকলো। সো এক্সক্লুড ওইটা বাদে বাকিগুলো থাকবে। সো এইটা থাকলো, এইটা এইভাবে আপনারা অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন নতুন নতুন। সো এইটা একটা বিষয়, সেই বিষয়টা দেখলেন। আর পলিগন, এখানে পলিগন আছে, এই পলিগনগুলোকে চাইলেই আপনারা কিন্তু এরকম করে আবার স্ক্রল এইটা ডেল্টা বানাই ফেলতে পারবেন, বড় ছোট করতে পারবেন। এখানে পলিগনের কয়টা মাথা হবে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, 4টা 6টা 8টা 10টা, এই যে এইভাবে কিন্তু সুন্দরভাবে শেপ বানাতে পারবেন। এই ওয়েব ডিজাইন করতে গেলে কিন্তু শেপগুলো লাগে, খেয়াল করবেন। এই যে এইখানে এই যে অ্যারোটা দিয়ে আমি দেখাই দিই, এই অ্যারো দিয়ে দেখাচ্ছি, এই যে এইখানে চলে গেল বহু দূরে। সো আমি আর একটু ছোট করি আর এটাকে এইখানে নিয়ে আসি, এই যে এই অ্যারোটা দেখেন, এইখানে 4, এখানে 4 6 8, যেটা দিবেন এখানে সেটা চেঞ্জ হবে।
সো পলিগন দেখলেন, আর তারপরে আপনারা যদি দেখেন স্টারটাও এইরকম, এখানে কয়টা স্টার হবে সেটা এখানে দেখাচ্ছে। ঠিক এইরকম করে আমি একটা অ্যারো টেনে দেখাই। অ্যারোটা যখন স্টারের উপর যখন কার্সারটা রাখবে তখন কিন্তু এটা দেখা যায়। হ্যাঁ, এবং এগুলোর এই যে অ্যাঙ্গেল কমানো বাড়ানোর জন্য এটা। সো স্টারটা যদি আপনারা বাড়াতে পারবেন, আর এখানে স্টারের রেডিয়াসও বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এখানে গিয়ারের একটা শেপ তৈরি হলো। সো আপনাদের প্রত্যেকটা অবজেক্ট এভাবে বানাতে পারবেন, এবং ফিগমাতে কিন্তু সবগুলো অবজেক্ট আকারে রাখতে হয়। সো কোনো ইমেজ এভাবে রাখে না, যেগুলো যা দেখবেন সব অবজেক্ট। এবং চাইলে এখানে প্লেস করতে পারবেন ইমেজ। আমরা একটু আগে একটা দেখছিলাম না, প্লেস ইমেজ। সো এখানে যদি আমরা কোনো ইমেজ, এই দেখছেন সুন্দর করে আমরা ইমেজ প্লেস করে ফেললাম। সো চাইলে এটা বড় করতে পারবেন টান দিয়ে। এটা কিন্তু ভেক্টর গ্রাফিক্সের কাজগুলো এখান থেকে মোটামুটি করতে পারবেন। কিন্তু ভেক্টরে এডিট করতে দেয়, সেগুলো অনেক পরের বিষয়। কিন্তু আপনারা নর্মালি একটা যেই সব কাজ করা দরকার সেটা খুব সহজে কিন্তু করতে পারবেন। এরকম করে ভেক্টর ইমেজ মাস্কিং করে নিতে পারবেন, ভেক্টর অবজেক্ট দিয়ে ইমেজ মাস্কিং করতে পারবেন। সো এই যে প্লেস অ্যান্ড ইমেজ, এখানে একটা অবজেক্ট এটা দেখছেন, এই যে প্লেস অ্যান্ড ইমেজ। সো এখানে চাইলে এখানে প্লেস অ্যান্ড ইমেজ করতে পারবেন এইভাবে। সো আমরা এগুলো দেখলাম অবজেক্ট নিয়ে কীভাবে কাজ করে। আমরা পেইন্ট টুলের বিষয়টা যেন ফটোশপে যারা করেন তারা কিন্তু ভালো মতোই জানেন। সো কীভাবে পেইন্ট টুল করতে হয়, এই যে ক্লিক দিলে এরকম একটা অবজেক্ট তৈরি করতে পারবেন। সো যদি আপনি চান যে একটা অবজেক্ট তৈরি করেন, অবজেক্ট তৈরি করে সেটাকে কাজে লাগাতে, সো এইভাবে আপনারা এই পেইন্ট টুলের এই অবজেক্টটাকে তৈরি করতে পারবেন, এবং এটা থিকনেস বাড়াইতে পারবেন। চাইলে এইভাবে লিখতে পারবেন। হ্যাঁ, সো এই যে এখানে দেখেন স্ট্রোক, যখনই কোনো একটা অবজেক্ট সিলেক্ট করবেন তখনই কিন্তু তার অপশন কিছু এখানে ওপেন হয়। সেই অপশনগুলোতে দেখেন লেখা আছে, যদি ফিল কালার দিতে চাইতেন তাহলে ফিল কালারে ক্লিক দিলে এরকম করে ফিল কালার দিতে পারবেন। সো ফিল কালার এখানে কিছু নয়, কারণ স্ট্রোকে ফিল কালার কোনো কিছু ইমপ্লিমেন্ট হবে না। সো এটা আমরা ডিলিট করে দিলাম। আর এখানে স্ট্রোক আছে, স্ট্রোকটা 100% এখানে আছে। অপোসিটি আপনি চাইলে 50% করতে পারেন, চাইলে আপনি এখানে 30% করতে পারেন। সো স্ট্রোক কম বেশি করতে পারেন। সেন্টার না ইনসাইড না আউটসাইড, বর্ডারের কেমন হবে সেটা আপনি এখানে দিতে পারবেন। সো বর্ডার নিয়ে অনেক কিছু করতে পারবেন, এখানে অ্যারো অ্যাড করতে পারবেন কিনা এগুলো সব দেখা দিয়ে আছে। কিন্তু হ্যাঁ, আপনি যদি চান এখানে ঘাটবেন তাহলে দেখতে পাবেন। আমি জাস্ট ওভারভিউ দিয়ে যাচ্ছি, আর আপনারা এগুলোকে অ্যানালাইসিস করবেন, ঘাটবেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে অনেক কিছুই। সো এইভাবে আপনারা চাইলেই একটা অবজেক্ট বানানোর পরে করতে পারেন। সো আরেকটা জিনিস আমরা দেখাই, কিছু জিনিস আছে এরকম যেইটা বানানোর প্রয়োজন হতে পারে। যেমন ধরেন একটা অবজেক্ট বানালেন এরকম, সেই অবজেক্টটার রেডিয়াস দেওয়ার পরে তারপর কিছু ইফেক্ট দেওয়া লাগতে পারে। যেমন ধরেন ড্রপ শ্যাডো। সো দেখেন এখানে একটা সুন্দর একটা ড্রপ শ্যাডো, যেটা ফটোশপে দিতে গেলে আপনাদের অনেক কষ্ট করতে হবে। সো ড্রপ শ্যাডো আবার এডিট করা যায়, কত দিকে দিবেন, কোন দিকে দিবেন না দিবেন, এক্স এবং ওয়াই দিবেন নাকি ব্লার করবেন কতটুকু, হ্যাঁ, সো স্প্রেড করবেন কতটুকু সেইটাও দেখা এখানে। সো আমরা 0 স্প্রেডে রাখছি, এখানে 25% কালার ইয়াতে আছে, পার্সেন্টেজে আছে। সো এখানে পার্সেন্টেজ বাড়াইলে এটা ডিপ কালার হবে, আর পার্সেন্টেজ কমাইলে এটা একটি হালকা কালার হবে। সো এই বিষয়গুলো এখান থেকে করতে পারেন খুব সহজেই। এবং এটা যদি আপনি এখান থেকে টান দেন তাও কিন্তু হবে, যেটা ইলাস্ট্রেটরে করতে দেখছেন আপনারা, যে ইলাস্ট্রেটর যারা জানে তারা কিন্তু এগুলো করে, যে এইভাবে চাইলে কিন্তু রাউন্ড করতে পারে, রেডিয়াস বাড়াইতে পারে। সো একটা ক্যাপসুলের মতো জিনিস বানাতে পারেন খুব সুন্দর করে। এটা কিন্তু সিটিএ বানানোর ক্ষেত্রে কাজে লাগে। সো যদি একটা সিটিএ বানাতে চান তাহলে এখানে কী হবে, কল টু অ্যাকশন, এরকম একটা বাটন বানাতে হয়। সো বাটন বানানোর পরে এটার ফন্ট সাইজ বাড়া দিতে পারবেন এখানে। এই যে বাড়ালাম আমরা, এটা ফেলে দিলাম। এখন আমি এই অবজেক্টটা যে বানালাম, সো আমি চাই যে এটাকে একটু লক রাখি। আর এই অবজেক্টটা যে বানালাম, এই অবজেক্টটা আমরা কিন্তু এই যে ইলাস্ট্রেটরের মতো কন্ট্রোল শিফট ও চাপ দিলে কিন্তু আপনি এরকম আউটলাইন আকার দেখতে পাবেন। সো
এই অবজেক্টটাকে আমরা ব্যবহার করতে পারবো আমাদের বিভিন্ন এলিমেন্টের ভিতরে। তো সেই জন্য আমরা যখন এই ধরেন একটু কম বেশি হয়েছে ডান দিকে আছে, অবজেক্টটাকে ধরবো ফার্স্টে। হ্যাঁ, ধরার পরে যেটা করব, এই টেক্সটটাকে এই টেক্সটটাকে ধরবো আর এই অবজেক্টটাকে ধরবো, ধরে এই যে এখানে দেখেন অ্যালাইনমেন্ট আছে, এই যে রাইট, এই যে এখানে লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, হরিজন্টালি রাইট অ্যালাইনমেন্ট। সো অ্যালাইনমেন্টটা আমরা এখান থেকে ঠিক করে নিতে পারবো। অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। এখন যদি মনে করেন না আমার এই অ্যালাইনমেন্টটা, এই যে অবজেক্টটা আছে বড় নিচের অবজেক্টটা, সেই অবজেক্টের মাঝখানে রাখবো এই সিডিটাকে। তো সেটা করার জন্য তখন কিন্তু এই দুটাকে একসাথে ধরতে হবে। ধরে একটা যদি গ্রুপ করে নিই তাহলে সুবিধা হবে, তাহলে একটা ধরলেই হবে, একটা ক্লিক দিলেন একটাই সিলেকশন হলো। তারপরে কিন্তু আমাদের এই অবজেক্টটাকে ধরে এটাকে জাস্ট খালি সেন্টার করে দিলে সেন্টার হয়ে যাবে। তাহলে আমাদের এভাবে সেন্টার করা শিখলাম। এই অ্যারোতে আপনারা কিন্তু অ্যালাইনমেন্টটা ঠিক করতে পারবেন, উপর নিচে ডানে বাঁয়ে, এবং দুই তিনটা এলিমেন্ট যদি এক পাশাপাশি থাকে, যেমন ধরেন এইখানে একটা আছে। সো এইটা একটু যদি আমি ছোট করে দেই, আর এখানে টেক্সটটাকে যদি আমি একটু কেটে দিই, এই দেখেন একটা জিনিস খেয়াল করেন, যখন এটা সিলেক্ট করবেন তখন কিন্তু এখানে টেক্সট, যেহেতু এটার কিন্তু একটা নিজস্ব প্রপার্টি আছে, সো এখানে কিন্তু লেফট এবং রাইট এবং সেন্টার করা যায় টেক্সটটাকে। এই যে এরিয়া, ব্লু এরিয়াটা দেখছেন, এটার আন্ডারে এই টেক্সটটাকে সেন্টার করতে হলে সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক দিবেন, সেন্টার করে ফেলবেন। সো তারপরে আমরা যদি চাই যে আমাদের এই পুরো অবজেক্টটার ভিতরে এই দুটাকে সেন্টার করব, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই দুটাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা যদি চাই গ্রুপ করে ফেলতে পারি, গ্রুপ করে দেন এই দুটাকে একসাথে ধরে আগে আমি এর মূল যে ব্যাকগ্রাউন্ডটা এটা ধরলাম, এবং তারপরে এটা গ্রুপটাকে ধরলাম, এবং এটাকে চাপ দিলে সেন্টার হয়ে যাবে। এবং আমাদের এই যে গ্রুপটা আছে, এই গ্রুপটা কিন্তু দেখেন টানলে বড় ছোট হচ্ছে, কিন্তু রেসপন্সিভের মতো একটা আকার ধারণ করছে। সো টানলে আমাদের চারিদিকে এলিমেন্টটা বড় হয়ে যাচ্ছে এবং চারিদিকে সে জায়গা নিয়ে নিচ্ছে, ব্রেদিং স্পেস সহ নিয়ে নিচ্ছে। সো আমরা দেখলাম যে কিভাবে একটা সিটিএ বানাতে হয়। আমরা আরও কিছু জিনিস দেখব, সেটা হলো একটা ফ্রেম নিয়ে আমরা ফার্স্টে ফ্রেমটার উইথ দি, আচ্ছা ফ্রেম কিন্তু আমরা নেওয়ার সময় খেয়াল করব, যখন ফ্রেমটা নিব তখন কিন্তু এই জায়গাতে বিভিন্ন ডিভাইসের উইথের ফ্রেম দেওয়া আছে। যেমন এই যে অ্যান্ড্রয়েড কম্প্যাক্ট যদি নিই 412, 975, তারপরে যদি অ্যান্ড্রয়েডের মিডিয়াম নিই 700 বা 840, সো আইফোন যদি নিই তাহলে 393 বাই 885। সো এইভাবে ডাইমেনশন ওয়াইজ কিন্তু আপনি মোবাইলের জন্য ফ্রেম নিতে পারবেন, এবং এইখানে দেখবেন যে ট্যাবলেটের জন্যও আপনি ফ্রেম নিতে পারবেন। আবার এখানে দেখবেন ডেস্কটপের জন্য ফ্রেম নিতে পারবেন, এখানে প্রেজেন্টেশনের জন্য ফ্রেম, সো স্লাইডের জন্য, সো টিভি পেপার সবগুলোর জন্য নিতে পারবেন। আমরা একটা ফোনের যদি আমরা যদি একটা ট্যাবলেটের জন্য নিই, 650-এর দেখি কি আছে, 744 আছে মিনি ট্যাবলেট। সো আমরা এটাকে নিই, নেওয়ার পরে আমরা এটার উইথটা ঠিক করে দিই, দিয়ে 650 করে দিই। তাহলে আমাদের একটা ইডিএম এর জন্য ধরেন একটা ইডিএম টেমপ্লেট, ইমেল টেমপ্লেট ডিজাইন। সো আমরা একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করে ফেললাম, প্লেসমেন্ট নিলাম, একটা টেমপ্লেটের মূল যে ডিভাইস উইথ নিয়ে নিলাম। এটা একটা কিন্তু ফ্রেম, এইটা কিন্তু আমরা ফ্রেমে রাখছি, ঠিক আছে। এই আপনি যদি এইখানে দেখেন, এই দেখেন এই যে ফ্রেমের চিহ্ন দেখেন, 4টা দাগ, তার মানে আপনি যদি দেখেন তাহলে কেমনভাবে আছে জিনিসটা, এইরকম একটা দাগ, এইরকম একটা দাগ, এবং তারপরে কপি করি এবং এটাকে যদি আমরা ঘুরাই দিই, এইরকম একটা দাগ। এই 4টা দাগ হলো একটা ফ্রেমের দাগ। যখন আমরা এটাকে ফ্রেমের ভিতরে কন্ট্রোল এফ, এই যে রাইট ক্লিক দিয়ে যদি অ্যাড টু ফ্রেম সিলেকশন করি, কন্ট্রোল অল্টার জি, সো তখন এটা কিন্তু একটা ফ্রেম সিলেকশন হবে। দেখেন এটা কিন্তু একটা ফ্রেমের ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, আরেকটা যদি কন্ট্রোল অল্টার ফ্রেম সিলেকশন যদি আমি বাইর করে দিই, যেগুলো আমরা এখানে যদি আনগ্রুপ করে ফেলি, গ্রুপ সিলেকশন, আনগ্রুপ, ফ্রেম সিলেকশনটাকে আমরা যদি বের করে ফেলি এখান থেকে, আনগ্রুপ লেয়ার, তো আমরা এখানে আনগ্রুপ করার পরে আমরা যদি এটাকে কন্ট্রোল অল্টার জি অথবা কন্ট্রোল জি মারি, এই যে গ্রুপ সিলেকশন, তাহলে কিন্তু
গ্রুপ সিলেকশনও করতে পারবেন, সেটার কিন্তু আবার আইকনটা দেখেন একটু ভিন্ন। সো এটা গ্রুপ সিলেকশন না ফ্রেম সিলেকশন সেটা কিন্তু এইভাবে দেখে বুঝতে পারেন। এই যে গ্রুপের সিলেকশন হলো একটা স্কোয়ার বক্সের মতো ডট ডট করা স্কোয়ার বক্স, আর ফ্রেম সিলেকশন হলো এরকম করে দাগ থাকবে। সো এইটা আমরা বুঝলাম ফ্রেম এবং গ্রুপ সিলেকশন, এই দুইটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা এটা আগে ফ্রেম সিলেকশনে আমরা একটা ফ্রেম বানিয়ে নিছি। এরপরে আমাদের আমরা চাচ্ছি যে আচ্ছা আমরা আরেকটু কিছু দেখে নিই, তারপরে আমরা কাজে যাই। এখানে পেন্সিল আছে, সো পেন্সিল দিয়ে আপনি আঁকাঝুঁকি করতে পারবেন, প্রয়োজনীয় জিনিস লিখতে পারবেন প্রয়োজন যখন হবে। সো আমরা এখানে ডিলিট করে দিচ্ছি। সো টেক্সট লেখার জন্য এখানে টেক্সট আছে, সো টেক্সট আপনি লিখতে পারবেন। টেক্সটের ফন্ট সাইজ এখানে ইন্টার ফন্ট ফ্যামিলি দিতে পারবেন, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন। তারপরে ফন্ট সাইজ এখান থেকে বাড়াতে পারবেন। এখানে লাইন হাইট, তারপরে এখানে এই জায়গাটা খেয়াল করেন, এখানে তিনটা বক্স দেখতে পাচ্ছেন। এই তিনটা বক্স যদি আমরা সিলেক্ট করি, ফার্স্টে যদি এটা সিলেক্ট করি তাহলে টেক্সট যদি যত বড় হয় ওইটা ওইভাবে বড় হতে থাকবে। হ্যাঁ, আর একটা যদি আমরা যদি এটা সিলেক্ট করি, এটার নির্দিষ্ট একটা উইডথ দিয়ে দিই, তাহলে কিন্তু এটা যত বড় হবে টেক্সট ও কিন্তু বড় হবে না, এটা নিচে নামতে থাকবে, বক্স আকার নিচে নামতে থাকবে। আরেকটা যদি করি এটা বক্স সিলেকশন, এটা যদি আমরা সিলেক্ট করি ফিক্স সাইজ, ওই ফিক্স সাইজে কি হবে নিচেই নামতে থাকবে, এবং যখন এটার এরিয়াটা ক্রস করে চলে গেল তখন কিন্তু বক্স কিন্তু আর বড় হলো না। তাহলে আমাদের যদি এরকমভাবে টেক্সট থাকে তাহলে কিন্তু দেখা যাবে বক্সটা ছোট টেক্সটটা বড়। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এই বক্স সিলেকশনটাকে আমরা জাস্ট কনভার্ট করে দেবো অটো হাইটে। সো অটো হাইট যদি করে দিই তাহলে বক্সের হাইটটাও এবার টাইনে আর বড় করা লাগবে না, বরং অটোমেটিক হাইট অটো হয়ে যাবে। আর যদি আমরা তা না করি, আমরা যদি এখানে অটো উইথ দিয়ে দিই তাহলে এটাতে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা অটো উইথ হয়ে যাবে, সেটা আবার আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায়। তো যেটা করব আমরা সবসময়ের জন্য অটো হাইটে কাজ করব, এবং এইটাকে আমরা ছোট করে এটা এখানে রাখবো। সো একটা জিনিস খেয়াল করবেন, যখনই আমরা এটাকে ধরছি তখন উপরে এবং বামে একটা কিন্তু আমরা কনস্ট্রেন্ট দেখতে পাচ্ছি, উপরে এবং বামের একটা দাগ দেখতে পাচ্ছি যে এই এলিমেন্টটা উপর থেকে এতখানি নিচে আছে এবং লেফট থেকে এতখানি রাইট, লেফট থেকে এতখানি দূরত্বে আছে। সো এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা হলো এই যে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সেটা হলো অবজেক্টগুলোকে সেন্টার করার জন্য অনেক সময় লাগে। ফিক্সড ধরেন এটা টপ এবং রাইট অনুযায়ী আমার হলো এই জিনিসটা ফিক্স থাকবে, মানে টপ এবং রাইটে এই যে যে জায়গায় আছে এই জায়গা থেকে সে অ্যাকচুয়ালি নড়বে না, কিন্তু এদিক থেকে নড়ে যাবে। সো যদি এমন হতো টপ এবং রাইটে আমার কিন্তু এই দেখেন টপ এবং রাইট কিন্তু ঠেলছে না। যদি আমি বলতাম যে না টপ এবং রাইট তুমি লেফট এবং রাইট অনুযায়ী তুমি পজিশনিং নাও এবং এটাকে সেন্টারে রাখো, তখন কিন্তু সে আবার আরেক রকম আচরণ করবে। দেখেন ও লেফট এবং রাইটে সুন্দর মতো সে নেমে যাচ্ছে। সো লেফট এবং রাইট ঠিক মতো রেখে দেখেন এখানে কিন্তু দাগও চেঞ্জ হয়ে গেছে, এটা সেন্টারের দাগ, এখানে লেফট এবং রাইটের দাগ। সো লেফট এবং রাইটে এই গ্যাপটা যতখানি আছে, এই গ্যাপটা যতখানি আছে সেই গ্যাপটা কিন্তু সে ততখানি কি রাখবে, এর থেকে সে এক চুলও কমাবে না লেফট এবং রাইটে। দেখছেন যখন আমি ছোট করছি তখন কন্টেন্ট নিচে নেমে যাচ্ছে এবং লেফটেও এবং রাইটেও সেই নির্দিষ্ট পরিমাণে জায়গাটা রাখছে। সো এইটা হলো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা অনেক কাজে লাগবে। সো আমরা আজকে যতটুকু পারি দেখব কনস্ট্যান্টটা। আর একটা জিনিস দেখে নিই আমরা, সেটা হলো লেয়ার। সেটা জানি আমরা ফটোশপে আমরা করছি যে বিভিন্ন কালার মাল্টিপ্লাই করা, ওভারলে করা, কালার ডোজ করা, সফট লাইট করা, এগুলো দেখছি। এটা ইমেজ টিমেজ এগুলোর ক্ষেত্রে কাজে নেবে। আমরা ইফেক্ট দেখছি এক্সপোর্ট, এক্সপোর্টটা আমরা পরে দেখবো যখন আমরা ইমেজ এক্সপোর্ট নেব। সো আরেকটা জিনিস আমরা দেখব সেটা হলো কোনো একটা কম্পোনেন্ট আমরা বানানোর পরে কম্পোনেন্ট কীভাবে বানাই। হ্যাঁ, যদি মনে করেন আমরা এলিমেন্ট তৈরি করি, ইডিএম তৈরি করি, ইডিএম বা কোনো একটা ডিজাইন তৈরি করি, ডিজাইনে কিন্তু অনেক অনেক ইয়া থাকে, ডিজাইন সিস্টেম থাকে। এই ফিগমার ডিজাইন সিস্টেম কিন্তু ফলো করে কাজ করতে হয়, তাহলে ডিজাইনটা অনেক ইজি হয় মেনটেন করা। আর যদি ডিজাইন সিস্টেম এই অনুযায়ী না করে তাহলে এক জায়গায় চেঞ্জ করলে আমাদের সব জায়গায় চেঞ্জ করতে হবে, এরকম একটা ঝামেলা থাকে। যেমন ধরেন আমার এই টেক্সটটা, আমি একটা টেক্সট নিই হ্যালো ওয়ার্ল্ড, সেই টেক্সটটা যদি আমি 10 জায়গায় প্লেস করি এবং এই জায়গার কালার যদি আমি চেঞ্জ করি, এক জায়গার কালার যদি চেঞ্জ করি, একটু বড় করি, এইখানে যদি একটা কালার চেঞ্জ করি, এখানে কি চেঞ্জ হলো? হলো না কিন্তু চেঞ্জটা। তাহলে যদি আমরা এটা ডিজাইন সিস্টেমের ভিতরে ফেলতাম তাহলে কিন্তু এই জায়গায় চেঞ্জ করার সঙ্গে সঙ্গে এই জায়গায় চেঞ্জ হয়ে যেত।
তাহলে আমাদের এই কাজগুলো এমনভাবে করতে হবে, ডিজাইনগুলো, যাতে করে আমাদের কাজের পরিশ্রম কম হয়। কারণ আমাদের এখন যদি 4টা এলিমেন্টে আবার চেঞ্জ করা লাগে, তাহলে প্রত্যেকটাকে হয় ধরতে হবে 4টা 4 কালার যদি দিতে হতে বলতে হবে, তখন কিন্তু এভাবে আমাদের 4 কালার ইন্ডিভিজুয়ালি করতে হবে। তো সেটা না করে যদি আমরা এটাকে একটা এলিমেন্ট কম্পোনেন্ট তৈরি করতাম, যেমন ধরেন আমরা এখন এটাকে ডানে রাখলাম, এইটাকে একটা টেক্সট আকারে চিন্তা করি, এটা হলো হেডিং। সো হেডিংয়ের ফন্টটা আমরা একটু সুন্দর করে দিই, ইন্টার ফন্টটা দিই। সো আমরা একটা হেডিং একটা নিলাম, এটাকে আমরা একটা কি বানাবো, আমরা একটা কম্পোনেন্ট হিসাবে চিন্তা করি। তাহলে যদি এই কম্পোনেন্ট হিসেবে চিন্তা করি, আর আর যদি তাকে বলি তোমার তোমার একটা ইনস্ট্যান্স কম্পোনেন্টের চিন্তা করার পরে আমরা যদি জাস্ট খালি টেক্সটটাকে তখন চেঞ্জ করতে পারবো। আবার যদি কালার চেঞ্জ করি এখান থেকে, দেখুন এখন কয়েক জায়গায় আমরা এটা যদি চিন্তা করি যে অনেকগুলো টেক্সট আমরা লিখছি এই কম্পোনেন্টটা ব্যবহার করে। সো তো সবগুলোতে আমাদের এখন এই কালারগুলো চেঞ্জ করা লাগবে। তো আমি চাই আমার কম্পোনেন্টের ভিতরে কালারটা শুধুমাত্র চেঞ্জ করব, হ্যাঁ, তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এখন কেন এখান থেকে চেঞ্জ হলো, এটা চেঞ্জ হলো না, এটা একটা বিষয় আছে। কারণ এইটার ইনস্ট্যান্স কিন্তু এটা না, এটা কিন্তু ইনস্ট্যান্স। দেখেন এখানে লেখা আছে হেডিং এর ইনস্ট্যান্স, এই যে এখানে হেডিং। আর কিন্তু এটা দেখেন এটা কি আছে, এটা নর্মাল টেক্সট। সো যেটা হয়েছে আমাদের ইনস্ট্যান্স আর একটা নিতে হবে, এখান থেকে ইনস্ট্যান্স আর একটা নিতে হবে, নিলেই কিন্তু আমরা টেক্সট করতে পারবো। সো একাধিক জায়গা থেকে কপি না করে আমরা ইনস্ট্যান্স থেকে, এটা কিন্তু একটা ইনস্ট্যান্স, এটা একটা কম্পোনেন্ট। সো কম্পোনেন্টের ইনস্ট্যান্স ব্যবহার করলে কম্পোনেন্টে যে চেঞ্জগুলো করব আমরা, সেই চেঞ্জগুলোই কিন্তু ইনস্ট্যান্সের উপরে দেখা যাবে। সো এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আর একটা জিনিস, আমরা কম্পোনেন্ট দেখলাম, যেহেতু সময় কম আমাদের প্রচুর জিনিস কভার করতে হবে। সো আমরা একটা জিনিস দেখি এখানে, সেটা হলো ফিল। এই ফিলটাতে অনেক কিছুই করা যায়, যেমন গ্রেডিয়ান্ট অ্যাড করা যায়। হ্যাঁ, এই গ্রেডিয়ান্টটা কিন্তু চাইলেই আপনারা অ্যাড করতে পারেন। সো গ্রেডিয়ান্ট অ্যাড করতে পারেন, গ্রেডিয়ান্টের কালারটা আমরা একটু চেঞ্জ করি, হালকা হালকা কালার দিই, এরকম করে কিন্তু ডিজাইন করতে পারবেন। এরপরে চাইলে রেডিয়াসটা বাড়াইতে পারবেন। এরপরে চাইলে এখানে ইমেজ প্লেস করতে পারবেন, এই জায়গাতে যদি কোনো ইমেজ দিয়ে দেন, সো ইমেজ দিতে পারবেন। ফিট, এখানে কিন্তু ক্রপ, এইভাবে সবগুলো টাইলস করতে পারবেন। টাইল একাধিক জিনিস আসবে। সো ফিট করে দিলে এটা কিন্তু যতটুকু ইমেজ আছে ততটুকু সাইজে হবে। আর এখানে কিন্তু ভিডিও প্লেস করতে পারবেন। সো এটা প্রো ভার্সনের জন্য সম্ভবত আপগ্রেড টু প্রফেশনাল ভার্সন যদি কিনা থাকে তাহলে এটাতে করতে পারবেন। লাইব্রেরিটা আমরা পরে দেখব, ডিজাইন সিস্টেমের লাইব্রেরি ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সো ইমেজ, আমরা এখান থেকে একটা ইমেজ যদি অ্যাড করি, আর এটাকে যদি আমরা ফিট করে দিই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইমেজ হয়ে গেছে। এখন আমাদের এখানে গ্রেডিয়েন্ট যদি তলে অ্যাড করি, তাহলে কি কাজ করবে বলেন? আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট অ্যাড করতেছি, আর দেন আমরা যেটা করব, এটা ইমেজ অ্যাড করব। তারপরে আমরা এখানে আরেকটা নিলাম, নিয়ে এখানে একটা ইমেজ দিয়ে দিলাম, এই ইমেজটা দিয়ে দিলাম। সো ইমেজের কালারটা ফিট করে দিলাম, আর এখানে 20% না দিয়ে 100% দিলাম, বা 80% দিই। এখন আমরা যদি ইমেজটাকে আরও ছোট করতে চাই, ফিট তো করেছি, তাহলে কিন্তু আমাদের অবজেক্টটাকে ছোট করতে হবে, তাহলে আমাদের ফিটটা হবে। এবং দেখেন ইমেজ কিন্তু এই অবজেক্টের সাথে এখন রেসপন্সিভ আকার ধারণ করছে। এই অবজেক্টটা যত বড় হচ্ছে, ইমেজটা ফিট হয়ে গেছে যেহেতু, সো ততটা বড়ই হচ্ছে। সো এইভাবে কিন্তু আমরা চাইলে ইমেজটাকে অ্যাড করে ইমেজের ইয়াতে আমরা এইভাবে রেসপন্সিভ করতে পারি, এই যে এরকম করে। সো এরকম কার্ড বানাতে পারেন, এইরকম উইথ অনুযায়ী সে কিন্তু রেসপন্সিভ হচ্ছে। সো আমরা এটা দেখলাম, আর আমাদের এখানে কি বাকি থাকলো, এটা মাস্ক, এটা হলো ক্রিয়েট কম্পোনেন্ট, আমরা দেখছি এডিট অবজেক্ট। আচ্ছা, আমরা কম্পোনেন্টের আরেকটা জিনিস দেখব। সো আমরা এই অবজেক্টটাকে বাইরে নিয়ে আসি, এইটাকে আমরা একটা কম্পোনেন্ট হিসেবে চিন্তা করি। কম্পোনেন্ট,
যখন এই কম্পোনেন্টের বাটনটাতে ক্লিক দিলাম, এই সিলেক্ট করার পরে আমরা যদি এইটাকে ক্লিক দিই, আমরা কম্পোনেন্টের আগে যাই, আন্ডু করি। যখন আমরা একটা অবজেক্ট এভাবে ধরবো, সিলেক্ট করব, তারপরে দেখবে উপরে 4-5টা আইকন দেখা যাচ্ছে। তার মধ্যে এই যে চার কোনা আইকন দেখছেন, ক্রিয়েট কম্পোনেন্ট লেখা আছে, এটাতে যদি ক্লিক দিই তাহলে কিন্তু এটা কম্পোনেন্ট হবে। সো কম্পোনেন্ট হলে সুবিধা কি দেখছেন তো, আগে কিন্তু বলছি যে কম্পোনেন্ট হলে এটার সুবিধা হলো আপনি একাধিক কাজ করবেন একটা একটা ইনস্ট্যান্সের উপরে। কোনো এক জায়গায় চেঞ্জ করবেন, একটা কম্পোনেন্টে যে জায়গায় চেঞ্জ করবেন তার ইফেক্ট কিন্তু এগুলোতে পড়বে। যেমন ধরেন আমি এটা নিয়ে আসলাম, এটাকে আমি আবার যদি একটা ইনস্ট্যান্স নিই, সেই দুইটা ইনস্ট্যান্স নিলাম। এখন যদি একই সেম জিনিস আমি যদি একটার হাইট ছোট করি তাহলে কিন্তু দুইটার হাইটই ছোট হচ্ছে। ঠিক আছে, একটার হাইট যদি উইথ যদি ছোট করি তাহলে কিন্তু দুইটার উইথই ছোট হচ্ছে। তো এইভাবে এটাই হলো ইনস্ট্যান্সের বা কম্পোনেন্ট বানানোর সুবিধা, যে এক জায়গায় কাজ করলে 2-3 জায়গাতে আমাদের ইফেক্ট পড়বে। সো এটা একটা কম্পোনেন্টের মূল বিষয়। এছাড়াও কম্পোনেন্টের আরও অনেক বিষয় আছে, যেমন কালার টালার চেঞ্জ করলেও কিন্তু এটার ইফেক্ট কিন্তু ইয়াতে পড়বে। সো দেখেন আমি একটা কম্পোনেন্ট চেঞ্জ করছি, দুইটাতে ইফেক্ট পড়ছে। সো একাধিক কম্পোনেন্ট যদি একাধিক এলিমেন্ট যদি থাকে, সেই এলিমেন্টগুলোতে কালার চেঞ্জ করা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্যে কম্পোনেন্ট বেস কাজ করা ভালো। সো আমরা এখন অনেক কিছু আমরা দেখে ফেলছি এখানে। প্রোটোটাইপ আছে, এগুলো আসলে আমাদের এখন দরকার নেই, আমরা তারপরে একটু দেখবো না হালকা করে। আমরা এখন যেটা করব, একটা ইডিএম ডেভেলপমেন্টের চেষ্টা করব। সো আমরা একটা ফাইল আমরা নিয়ে আসি স্যাম্পল হিসাবে। এখান থেকে একটা ফাইল নেই, সাপোজ আমরা এই টু ইডিএমটা আমরা বানাবো। সো এটাকে এখান থেকে কপি করে নিয়ে আসলাম এবং এখানে রাখলাম পাশাপাশি। সো ইমেজ টিমেজ আমাদের নিতে সুবিধা হবে। এটার উইথ কত আছে দেখেন, এখানে দিয়ে আছে 600 পিক্সেল। সো আমরা এই টেমপ্লেটটার উইথও এখানে 600 পিক্সেল দিলাম। অ্যান্ড হাইটটা আমরা এখানে অটো রাখছি, পরবর্তীতে বড় ছোট হওয়াটা সেটা আমরা করব। এই টেমপ্লেটটা করতে করতে আমরা দেখে নিব যে কিভাবে আরও কম্পোনেন্ট বেস কাজ করতে হয়। সো এখানে দেখেন দেওয়া আছে কি, উপরে একটা এলিমেন্ট আছে, তার ডান সাইডে একটা টেক্সট আছে, নিচে এখানে একটা গ্যাপ আছে এবং এইখানে একটা লোগো আছে, এটার একটা হেডিং আছে, এখানে আর একটা গ্যাপ আছে এবং একটা ইমেজ আছে। এই যে টেক্সট আছে, টেক্সটের উপরে নিচে প্যাডিং আছে, ডানে বামে প্যাডিং আছে। সো এই বিষয়গুলো এগুলো এলিমেন্ট আছে। এই যে এখানে যেমন ধরেন এই যে তিনটা জিনিস আছে, একটা দুইটা তিনটা, এই তিনটা জিনিস কি তিনটাই বানাবো আমি বারবার? আমি কি তিনটা বানাবো না, আমি কিন্তু বানাবো একটা। এই একটা জিনিস বানাবো এবং ওইটা রিপ্লেসমেন্ট করে এটার কম্পোনেন্ট অনুযায়ী বানায় এটাকে আমরা চেঞ্জ করে দেব। সো চলুন দেখি, শুরু করা যাক। এবং আমরা আজকে একটা ইডিএম টেমপ্লেট ডিজাইন করব। আচ্ছা, আর একটু বড় করি, হ্যাঁ এইভাবে রাখি। সো প্রথমে আমরা কিন্তু একটা ফ্রেম নিয়ে নিয়েছি। সো আমাদের ফ্রেমের ব্যাপারে আর কোনো কিছু দরকার নাই, তারপর আমরা ফ্রেম নিয়েই কাজ করব। সরি, ফ্রেম ছাড়া কিন্তু আমরা এখানে কাজ করব না, মাথায় রাখবেন ফ্রেম। আচ্ছা, মূল টেমপ্লেটটার আমরা একটা আগেই করে নিই। মূল টেমপ্লেটটাকে যদি অটো লেআউট করে নিই, অটো লেআউটের একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমরা দেখব। প্রথম মূল টেমপ্লেট যেটা হলো মূল যে ফ্রেমটা, এই ফ্রেমটাকে আমরা অটো লেআউট করে রাখছি আপাতত, এবং বলতেছি সেইটা হলো লেফট অ্যালাইন থেকে, বা এই যে লেফট, এখানে দেখেন অ্যালাইন টপ লেফট থেকে কিন্তু এটা অ্যালাইনমেন্ট শুরু হয়েছে এবং এটার উপরে নিচে আছে 10, এটাকে আমরা 0 করে দিচ্ছি, এবং ডানে বামে আছে 10, সেটাকে আমরা 0 করে দিচ্ছি, মানে এটা কি প্যাডিং ছিল। আর টপ বটমে আছে 10, এটা 0 করে দিচ্ছি। তো আমরা অটো লেআউট করে নিলাম। এখন যদি আমরা যে ধরনের এলিমেন্টই নিই, অটোমেটিক সে ওইটাকে আমরা সিলেকশন করে করছি, এই জন্য সে আচ্ছা একটা অটো লেআউট করার পরে এখানে ঢুকাই দিলাম। সে চলে যাচ্ছে কেন সেটা দেখি আগে। সেটাকে অটো লেআউট, মেন টেমপ্লেটটাকে অটো লেআউট থেকে বের করে দিলাম। মেন টেমপ্লেটটা আমরা অটো লেআউট রাখছি না। সেটার কপি কালারটা আমরা এই কালারটা নিয়ে নিলাম।
এবং এইটার এখানে দিয়ে দিলাম, এটার হাইটটা আমরা মেনটেন করার জন্য এই হাইটে রাখলাম। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে লেআউট গ্রিড দেওয়া যায়। সো গ্রিডটা আমি একবার দেখাই দিই, তাহলে সুবিধা হবে। যেমন আমার এই গ্রিডটা যদি আমি এখানে ব্যবহার করি, এখানে আমরা 15টা গ্রিড ব্যবহার করব। এখানে কিন্তু কলাম আকারে ব্যবহার করতে পারি। সো কলাম যদি এখানে 15টা কলাম দিই, প্রতিটা কলাম 600। সো আমরা দেখি 600 ডিভাইডেড বাই 15, প্রতিটা কলাম হয় 40 পিক্সেল জায়গা নিচ্ছে, কারণ 10 পিক্সেলে। সো আমরা আরেকটা গাটার আছে 20 পিক্সেল, প্রতিটা কলাম 20 পিক্সেল, আর গাটার আছে 20 পিক্সেল, 40 পিক্সেল করে জায়গা নিচ্ছে। গাটার দেব আমরা 10 পিক্সেল। সো 20 আর 10 30। গাটার আসলে আমরা 40 পিক্সেলে রাখি, এখানে 20 দিই, তাহলে আমাদের এইখানে আর এইখানে আমাদের টেমপ্লেটের একটা মাপ পাবো আমরা। যে এই যে পিঙ্ক কালার সেটা হলো 20 আছে, এটা সাদাটা আছে 20। তো 20 20 40-এর চারিদিকে 40 পিক্সেল রেখে আমরা কাজ করতে পারবো। সো এখানে একটা টেক্সট আছে, সো আমরা একটা টেক্সট নিয়ে নিই। এই টেক্সটটা হলো ভিউ ইন বি আর ডাব্লিউ এসি ব্রাউজার। এখানে একটা অ্যারো আছে, সো অ্যারোটা আমি এই অ্যারোটা দিয়ে দিচ্ছি আপাতত। এই টেক্সটটাকে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। এবং টেক্সটের কালারটা সাদা আছে, সাদা না দিয়ে আমরা যেটা করব, একটা কালার দিয়ে দিই। যদি আপনাদের কাছে মনে হয় যে গ্রিডটা দেখতে অসুবিধা হচ্ছে, গ্রিডের কিন্তু কালার আপনারা অনেক কমাইতে পারেন, পার্সেন্টেজ আরও কমাই দিতে পারেন, 2 বা 3 বা 5, তাহলে দেখতে কাজ করতে সুবিধা হবে। এখন এই টেক্সটটা কত দূরে আছে এটা আমাদের ঠিক করে বসায় দিতে হবে কিন্তু। হ্যাঁ, ঠিক করে যদি আমরা বসাই দিই, কনস্ট্যান্ট করে দিই, তাহলে কিন্তু ওই টেক্সটটা লেফট এবং রাইটে ওই পজিশনেই থাকবে। এই লেফট এবং রাইট আমি বলে দিলাম যে ওই পজিশনে তুমি থাকো। সো যদি আমরা ছোট করি, সে কিন্তু এটাকে, আচ্ছা এটাকে আমরা যেটা করব উইথ, এটা রেসপন্সিভ আমরা দেখব না এখন। আমরা তারপরেও একটা জিনিস দেখাই দিই, সেটা হলো 600। সাপোজ ধরেন আমরা এই টেক্সটটাকে মোবাইল ভার্সন যখন আমরা ছোট করব, তখন যাতে এই টেক্সটটা সেন্টারে চলে আসে, সেটা আমরা কীভাবে করব? এটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, এটার উইথ 100% রাখতে হবে। 100%, 100% আমরা এইভাবে রাখতে পারি, টান দিয়ে এইভাবে রাখতে পারি। আর এটার একটা প্যাডিং দিয়ে দিতে পারি। প্যাডিংটা হলো এই যে মূল যে কন্টেনারটা আছে, এই কন্টেনারের অটো লেআউটের ভিতরে গেলেই আমরা 0 পিক্সেল 0 পিক্সেল আর লেফট এবং রাইটে 20 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম। তো ওই ছোট হয়ে গেছে, এটার হাইট হবে মেনলি, এটার হাইট কত আছে 42। তো এটার হাইটটা আমরা এখানে 24 আছে, দিলাম হলো 42, এবং উইথ দিব আমরা 100%। টেক্সটটা থাকবে এখানে। এই রেসপন্সিভনেসটা একটু একটু জটিল, এটাকে একটু কনস্ট্যান্ট করতে সেট করতে হয়। সেট করার পরে এটা কিন্তু তখন এই রেসপন্সিভনেস কাজ করে ভালো মতো। এই যে চলে আসছে এখন। সো সেন্টারের বিষয়টা আরেকটু ভিন্ন হবে, তখন এখানে এটার উইথটা সেট করে রাখতে হবে এভাবে, তাহলে ওইটা অটোমেটিক সেট করে চলে ডান দিকে চলে আসবে। অনেক মানে একটু বুঝে শুনে করতে হয় রেসপন্সিভনেস। সো মোবাইলের ভার্সনে গেলে এটা চেঞ্জ হয়ে দেখেন আমাদের মাঝখানে না আসুক, আমাদের এখানে আসছে। তো মোবাইল ভার্সনটা আমরা পরে দেখবো। এটা এটা আরেকটু বোঝার বিষয় আছে রেসপন্সিভনেস, এটা আমরা দেখাবো পরে। সো আমরা আপাতত এইভাবে রাখছি, এটাকে আমরা 600 ডিজাইনে করি আগে। অ্যান্ড এখানে যে ইমেজটা আছে, এই ইমেজটা আমরা এখানে কপি করে নিই, এটাকে আমরা বাইরে বের করি। দেন এইখানে প্লেসমেন্ট যদি করি, তো আমরা চাই যে এটার একটা অবজেক্ট, এটার একটা এরকম অবজেক্ট নিই, ফ্রেম নিই, দেন ওটাকে প্লেসমেন্ট করি। এর ভিতরে এটাকে আমরা নিয়ে যাই রাখি।
আর এটা লোগো ফ্রেম। এভাবে যদি মেনশন করে দেন তাহলে সুবিধা হবে বুঝতে। সো লেফট এবং রাইট ঠিক করে দিই, এটা পজিশনিং চেঞ্জ করে দিই, আর এই লোগোটাকে সেন্টার করে দিই। এটার কোনো কালার নাই, যদি কালার দিতে চাইতেন তো দিতে পারতেন, কোনো সমস্যা নাই। অটো লেআউট করার সঙ্গে সঙ্গে সে নাই হয়ে যাচ্ছিল, কারণ কোনো টেমপ্লেট হাইট ছিল না, যার কারণে সে নাই হয়ে যাচ্ছিল। এখন আর নাই হবে না। এখন দেখেন আমি যদি হালকা একটু কালার দিয়ে রাখি বোঝার সুবিধাতে, পরবর্তীতে চেঞ্জ করব। এখন আমি একটা 20 পিক্সেলের একটা গ্যাপ নিব। সো 600 পিক্সেল আর একটা 20 পিক্সেল, এই গ্যাপটাকে যদি বলি যে স্পেসার, এই গ্যাপটা নিয়ে যা খালি এখানে ঢুকাই দেবো, গ্যাপ পাওয়া গেল কিন্তু অটোমেটিক। ঠিক আছে, আর কিছু করা লাগবে না, এটা কিন্তু রেসপন্সিভ আকার ধারণ করবে। সো আরেকটা গ্যাপ নিই, এটা নিয়ে যদি আমি এখানে দিয়ে দিই, দেখেন এখন অটোমেটিক ঠেলে ঠেলে সে কিন্তু জায়গা দখল করে নিচ্ছে। এখন আমাদের এই যে হেডিংটা কত ফন্ট সাইজ আছে এখানে দেখেন 38। আমরা একটা ফন্ট সাইজ নিই, টেক্সট নিই, একটা টেক্সটটা নিয়ে আনলক ব্ল্যাক ফ্রাইডে ডিলস আপ টু 70% অফ। এই টেক্সটটাকে আমরা যদি লিখে এখানে প্লেস করি তাহলে কি হবে? টেক্সটটাকে আমরা ব্ল্যাক করে দিই এবং এই টেক্সটটাকে একটা, প্রত্যেকটাতে আমরা ফ্রেম যদি রাখি তাহলে সুবিধা কি, কন্ট্রোল শিফট এফ যদি চাপ দিই, কন্ট্রোল এখানে দেখি ফ্রেম সিলেকশনে বলছে কি কন্ট্রোল অল্টার জি, ফ্রেম সিলেকশন কন্ট্রোল অল্টার জি, আর আমি চাপছি অন্য জিনিস। সো ফ্রেম সিলেকশন করে নিই, এটাকে এর ফ্রেমের ভিতরে ঢুকাই নিয়েছি। এখন ফ্রেমটাকে কিন্তু আমি যা ইচ্ছা তাই করতে পারবো, মাঝখানে টেক্সটগুলোকে সেন্টার পজিশনে আনতে পারবো। চাইলে এটার একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখি বোঝার সুবিধার জন্য, টেক্সটের কালার না, ব্যাকগ্রাউন্ড কালার, ফ্রেমের ব্যাকগ্রাউন্ড কালার। সো এটা ফিল কালার, সো হালকা একটা কালার দিয়ে রাখতেছি, আমরা পরে চেঞ্জ করবো যাতে করে অবজেক্টটার পুরো গতিবিধি আমরা ধরতে পারি। সো এখানে অটো লেআউট করে আমরা প্যাডিং সেট করে দিতে পারি, 0 করে দিচ্ছি এটাকে, উপরে নিচে ডানে বাঁয়ে। সো এই যে উপরে নিচে আমরা একটু প্যাডিং সেট করে দিলাম, তাহলে এরকম দেখা যাবে। হ্যাঁ, সো লোগোর একটা নিজস্ব প্যাডিং আছে, জায়গা দখল করে আছে। হাইটটা যদি একটু কমাই দিই, অটো লেআউট করে দিই, প্যাডিং অ্যাড করে দিই, সেন্টার করে দিই এবং টপ বটমে কিছু প্যাডিং অ্যাড করে দিলাম। সেই গ্যাপটা যদি তখন আমরা না দিলে কোনো সমস্যা নেই, এই গ্যাপটাকে ডিলিট করে দিতে পারি, এটাকে প্যাডিং সিস্টেমে মেনটেন করতে পারি আমরা। যদি আমরা বলি যে 20 পিক্সেলের একটা প্যাডিং হবে একটা এলিমেন্টে, এবং আমরা বলে দিতে পারি প্রত্যেকটা এলিমেন্টেও একই রকম প্যাডিং হবে, সেটা আমরা এখন করতেছি না, আমরা জাস্ট দেখাই দিই। এইভাবে আমরা রাখতে পারি। আমরা কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড পরে আমরা রিমুভ করে দেবো, ফিল কালারের ব্যাকগ্রাউন্ড। সো ওয়ারিড হওয়ার কিছু নাই, আমরা জাস্ট কালারটা দিচ্ছি যাতে করে দেখতে পাই যে মোটামুটি সিমিলার আসছে কিনা। এটা একটা গেল। দ্বিতীয়ত আমরা একটা ইমেজ রাখবো। সো ইমেজ আনার জন্য একটা ফ্রেম আগে আমরা নিয়ে নিই, এটার মিনিমাম একটা হাইট আমরা এখানে সেট করি। এই ফ্রেমটার হিরো ইমেজের নাম দিয়ে দিই, নাম দিলে সুবিধা হবে। এবং ফ্রেমের ভিতরে ডাইরেক্ট কোনো ইমেজ প্লেস না করে আমরা যদি এভাবে প্লেস করতে পারবো, না করে যেটা করা উচিত সেটা হলো এভাবে যদি আমরা প্লেস করি সেটাও করতে পারবো। আমরা এইভাবে প্লেস না করে আমরা যেটা করব, এই ইমেজটাকে ডিলিট করে দিই, এই হিরো সেকশনটাকে ধরি, এইখান থেকে করব। ঠিক আছে, এটা ইমেজটাকে এখানে ক্লিক দিলে দেখবেন এটা আসে, তখন এটা ক্লিক দিলে এই যে এখানে ইমেজ সিলেকশন করা যায়। সো ইমেজ সিলেকশনটাকে এখান থেকে আমরা ইমেজটা সিলেক্ট করে দেব, অটোমেটিক সে প্লেস হয়ে যাবে। তা আমাদের টানাটানি করা লাগবে না, এবং আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো ফিট অথবা ফিল অথবা ক্রপ অথবা টাইলস। ক্রপ করলে ক্রপের যে অংশটুকু দরকার সেই অংশটুকু আমরা চাইলে রেখে দিয়ে ক্রপ করে ফেলতে পারবো, অথবা আমরা চাই ফিল করতে চাই ফিল করে দেবো। সো আমরা এখানে একটা ইমেজ বসা নিলাম, ইমেজ হাইটটা কিন্তু আমাদের বড় করতে হবে। সো এই পর্যন্ত করে দিলাম, অ্যান্ড দেন আমাদের দেখা যাচ্ছে
কিছু কম্পোনেন্টের সাথে এই যে টেক্সট আছে, এই টেক্সট কম্পোনেন্টটা আমরা তৈরি করতে হবে। সো আমরা চাইলেই এই এরকম একটা কম্পোনেন্টকে কপি করতে পারি, ডুপ্লিকেট করতে পারি। এটাকে যদি মুভ করে টার্ন নিজে চলে আসবে অটোমেটিক। আর আমরা টেক্সটটাকে এখানে এই জিনিসটাকে আমরা কপি করে নিয়ে লেখার দরকার নাই, এইখানে লিখলাম, কপি করলাম এবং টেক্সটটা 14 পিক্সেলে আছে। এইটা দেখেন এখন এটা সিলেকশনে আছে, যার কারণে এটা কিন্তু এরিয়ার বাইরে চলে গেছে। সো আমরা এটাকে এই সিলেকশন করে দিই, অটো হাইড সিলেকশন করে দিই এবং এটাকে টান দিয়ে একটু ছোট করে দিই। টেক্সটার কালারটা দেখা যাচ্ছে না কারণ ব্যাকগ্রাউন্ড কালারটা একটু ডার্ক দেওয়া আছে। সো আমরা একটু লাইট করে দিই, দেন আমাদের কিন্তু এটা মোটামুটি সিমিলার আকার ধারণ করছে। এরপরে আসে আমাদের এরকম একটা কম্পোনেন্ট বানাতে হবে। সো কম্পোনেন্টটা কীভাবে বানাবো? এখন আমরা একটা ফ্রেম নিই, এই জায়গাতেই আমরা বানাই, পরে আমরা এটাকে কম্পোনেন্টে রিপ্লেস করে ফেলবো। ফ্রেম নিলাম আর এই আইকনটা আমরা এখান থেকে কপি নিয়ে নিলাম। সো আইকনটাকে এখানে প্লেস করে দিলাম। তারপরে এই যে কপি আছে, এই কপিটাকে আমরা নিলাম, এখানে প্লেস করে দিলাম। হ্যাঁ, তারপরে এটার আরেকটা কপি নিই কারণ এটা ডবল কপি আছে এখানে। সো এই কপিটা আমরা এখান থেকে নিয়ে নিই, এখানে প্লেস করি আর এখানে কপিটা নিয়ে এখানে প্লেস করে দিই। সো এটার ফন্ট সাইজ যা ছিল তাই হুবহু কপি চলে আসছে 22। সো এখন এখানে কিন্তু আমাদের তিনটা এলিমেন্ট একটা এলিমেন্টের ভিতর আছে। হ্যাঁ, সো এটাকে আমরা চাইলেই বারবার ডুপ্লিকেট করতে পারি। এখন আমাদের যদি এমন হয় যে এইখানে একটা আইকন, এখানে একটা আইকন, একাধিক আরও অন্যান্য জায়গায় আছে, অত জায়গায় চেঞ্জ করতে হবে, টেক্সটের কালার চেঞ্জ করতে হবে, টেক্সটের ফন্ট সাইজ বড় করতে হবে। যেমন এটা আমি বড় করব, সাথে সাথে এটা আমি বড় করব, সাথে সাথে এগুলো বড় হয়ে যায়। তো এটা তো আমাদের এখন এইভাবে হবে না। তাহলে যেটা করব, আমরা এটাকে জাস্ট সাইডে নিয়ে আসি, এই কম্পোনেন্টটাকে আমরা একটা কম্পোনেন্ট আকারে চিন্তা করি। সো কম্পোনেন্ট বানিয়ে নিলাম এবং কম্পোনেন্ট বানানোর পরে তার আগে আমাদের আর একটা কাজ করতে হবে, সেটা হলো এই যেহেতু আমাদের আইকনগুলো চেঞ্জ হবে, ইন্ডিভিজুয়াল আইকনগুলো, সো ইন্ডিভিজুয়াল আইকনগুলোকেও আমরা কম্পোনেন্ট বানায় নিব। সো যদি আমরা কম্পোনেন্ট বানাই নিই, দেখেন এটা কিন্তু অলরেডি এটা কম্পোনেন্ট আছে। সো আমরা এখানে ডিটাচ করে ফেলি কম্পোনেন্টটাকে। আগের কম্পোনেন্ট ডিটাচ হয়ে গেছে, এখন আমরা এটাকে একটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট বানালাম, দেন আমাদের এই পুরো ফ্রেমটাকে একটা কম্পোনেন্ট বানালাম। তাহলে আমাদের কয়টা কম্পোনেন্ট হলো? দুইটা কম্পোনেন্ট হলো। এই কম্পোনেন্টটা কিন্তু এটা। সো দুইটা কম্পোনেন্ট হলো। এখন এটার ইনস্ট্যান্স আমরা এখানে কপি করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। তারপরে আমরা দুইটাকে কপি করে নিলাম এবং এই যে আইকনটা আমরা চেঞ্জ করছিলাম, এই আইকনটা আমরা এখান থেকে কপি করে নিয়ে এখানে রাখলাম, বাইরে বাইর করে নিয়ে আসলাম এবং এই আইকনটাও আমরা কপি করে নিয়ে এখানে বাইরে বাইর করে নিয়ে আসলাম। তাহলে আমার তিনটা আইকন এখানে থাকলো। তিনটার মধ্যে একটাকে কম্পোনেন্ট বানাইছি আর দুটাকে বানাইনি, এই দুটাকেও বানাই ফেলি। সেই দুটোকে কম্পোনেন্ট বানাই ফেললাম। এখন আমাদের এই আইকনটার এই এলিমেন্টটার যদি আইকন চেঞ্জ করতে চাই, টেক্সট চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? জাস্ট সিম্পলি খালি এই আইকনটাতে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখানে আসতে হবে, আইকন 1, আইকন 2। সো আমাদের আইকন 2 আমরা পুরোটাকে ধরি, আচ্ছা আমরা ইনস্ট্যান্স এই আইকনটার একটা জিনিস আমরা ভুল করছি, সেটা হলো এটাকে আমরা আগে আইফোনটাকে ফ্রেমের বাইরে নিয়ে আসি। এটাকে আমরা ইনস্ট্যান্স না বানাই ডিটাচ করে ফেলি এটাকে। মুভ টু মেন কম্পোনেন্ট, পাবলিশ সিলেক্টেড কম্পোনেন্ট। আমরা এখানে যেটা করছিলাম, এই আইকনটাকে ফেলে দিই, এখান থেকে একটা আইকন অ্যাড করে দিই, এইটা হলো সেটার ইনস্ট্যান্স। সো এই ইনস্ট্যান্সটা আমাদের অ্যাড করতে হবে। এটা এইভাবে হবে না, যেটা করতে হবে যেহেতু আমরা একটা কম্পোনেন্ট বানাই ফেলছি, সো আমরা একটা ফ্রেম নিই, এটার ফ্রেমের উইডথ হবে 600, আইকনটা হবে এখানে, টেক্সটটা হবে এখানে এবং এটা হবে এখানে। এই আইকনটাকে আমরা কোন আইকন নিছি? এটা হলো এইটার ইনস্ট্যান্স নিছি। এতক্ষণ যেটা ছিল সেটা ছিল হলো মূল যেই কম্পোনেন্ট সেটা।
তো আমরা ইনস্ট্যান্সটা নিলাম যাতে করে আমরা এখান থেকে যখন আইকন সিলেক্ট করবো এখানে কিন্তু আইকন 2 সিলেক্ট করলে আইকন 2 হয়ে যাবে, আইকন 3 সিলেক্ট করলে আইকন 3 হয়ে যাবে। সো আমাদের এটা যাতে ডায়নামিক হয় সেটার জন্য আমরা এটা করলাম। এটাকে অটো লেআউট করে দিই এবং অটো লেআউট করে দেওয়ার পরে আমরা স্ট্যাক আকারে যদি দিই আর এটাকে যদি সেন্টার করে দিই তাহলে কিন্তু অটোমেটিক সেন্টারে চলে আসবে। সো এখন যদি আমরা এটাকে ফ্রেম বানাই, যদি ধরেন একটু বড় করি, সেন্টার পজিশনে রাখি এবং এটাকে যদি এখন আমরা একটা কম্পোনেন্ট বানাই, এরপরে যদি এই কম্পোনেন্টটাকে নিয়ে এসে আমরা এখানে সিলেকশনে ফেলি, দেখেন এটার উইথ 570 হয়ে গেছে। তো আমি যদি এটার উইথ 600 করে দিই তখন কিন্তু অটোমেটিক এটার উইথও 600 হয়ে যাবে। এটা এই জন্যেই কম্পোনেন্ট আমরা কম্পোনেন্ট বানায় কাজ করি। সো এখন আমরা যদি এই ইমেজটাকে ধরি, আইকনটাকে চেঞ্জ করে দিয়ে 2 নম্বর আইকন করে দিই এবং এইখানে যদি আইকনটাকে চেঞ্জ করে দিয়ে 3 নম্বর আইকন করে দিই তাহলে কিন্তু আমাদের মোটামুটি চেঞ্জ হয়ে গেল। এখন এই কপিটা চেঞ্জ করব ইন্ডিভিজুয়ালি। আচ্ছা, এখন এই কন্টেন্টের কপি যদি কালার চেঞ্জ করি তাহলে কি এগুলো কালার চেঞ্জ হবে? দেখেন হয়েছে। এই জন্যে আমরা কম্পোনেন্ট বেস কাজ করি। কম্পোনেন্ট বেসে কাজের সুবিধা হলো এখানে। এমন হতে পারে যে থিমের কালার ব্ল্যাক না দিয়ে তখন ওরা অন্য কালার দিতে পারে। সো তখন যাতে এক ঢিলে সবগুলো পাখিকে মারা যায়। তো এটাই আর কি মেন বিষয়। সো আমরা এখানে আরেকটা ফ্রেম নিচ্ছি কারণ এখানে একটা সিটি অ্যাড করতে হবে। সো সিটি এটা ফ্রেম দিয়ে বানালেই ভালো। এটার বর্ডার ব্যাকগ্রাউন্ড দিই ফিল কালার ব্লু কালার। এই সব ব্লু কালারটা এখানে কপি করে নিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। রেডিয়াস দিলাম এখানে 50%, হাইটটা একটু কমাই দিলাম। এইটা আরেকটা গ্রুপ সিলেকশন ফ্রেম সিলেকশনের মধ্যে ফেলি। এটাকে আমরা একটা ফ্রেম সিলেকশন কন্ট্রোল অল্টার জি। তাহলে কি হলো, এটা বাদ। তাহলে আমরা যদি এই ফ্রেম সিলেকশনের মূল উইথটাকে যদি 100% করি, এটা ফিক্সড উইথ না দিয়ে ফিল কন্টেনার দিয়ে দেবো। ফিল কন্টেনার দিয়ে দিলে 100% হয়ে যাবে। আর এটাকে যদি আমরা বলি এইটাকে যদি আমরা সেন্টার করে দিই, অটো লেআউট করে সেন্টার করে দিই তাহলে কিন্তু সেন্টার হয়ে যাবে। সো দেখছেন অটোমেটিক সেন্টার হয়ে যাচ্ছে। সো সিটিএটা কি আমরা আসলে এইভাবে করব নাকি সিটিএটা একটা কম্পোনেন্ট বানাবো? সিটিএটার মেইনলি আমরা একটা কম্পোনেন্ট বানাবো। কম্পোনেন্ট বানাতে হলে একটা টেক্সট লিখে একটা জাস্ট কি লিখছি, স্টপ বিফোর ইটস ওভার কপি করলাম এবং এইটাকে কম্পোনেন্ট বানাবো। কেন বানাবো সেটা আমি আগে বলছি। সো কম্পোনেন্টটাকে বানাইনি, তারপরে আবার বলছি। সো এটাকে যদি এখন আমি একটা কম্পোনেন্ট বানাই অ্যান্ড আমি চাচ্ছি যে এখানে ব্লু কালার থাকবে আর অন্য এক জায়গায় যদি কোনো সিটিএ দিই তাহলে সেটা হবে অন্য কালার, তাহলে আমরা চাইলে এটার ভেরিয়েন্ট তৈরি করতে পারি। ভেরিয়েন্ট মানে একাধিক ডিজাইন, একটা ডিজাইনের একাধিক ডিজাইন। সো আমি চাচ্ছি এটার কালার, এইটার যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে একটু লাইট। তো কেউ যদি ওভার করে তখন যাতে ওইটা চলে আসে। সো আমরা এটাও এভাবে করতে পারি যে কেউ যদি ওভার করে তখন যাতে এই কালারটা শো করে। সেটার জন্য আমরা ডাইরেক্ট এখনই যদি চান তাহলে সেই জিনিসটা করতে পারি, বাট আমি এত জটিলে যাচ্ছি না যেহেতু ক্র্যাশ কোর্স, জটিলে গেলে বুঝবেন না হতে পারে। তো অ্যাসেট ডেভেলপমেন্টের এখান থেকে এসে আমরা এই ইনস্ট্যান্সটা নিয়ে নিলাম সিটিএর। নেওয়ার পরে এই ইনস্ট্যান্সটাকে আমাদের ঢুকাইতে হবে হলো 13 নম্বর ফ্রেমের ভিতরে, তাহলে এটা সেন্টারে চলে আসবে এবং এটা ডিলিট। আমাদের এটা সেন্টারে চলে আসলো এবং এখানে আমাদের একটা ফুটারের কন্টেন্ট আছে। ফুটারের কন্টেন্টে 3টা আইকন আছে। এখন এই 3টা আইকনে কিন্তু আমাদের কি করতে হবে, কম্পোনেন্ট বেস করে ফেলতে হবে। কম্পোনেন্ট বেস করলে সুবিধা কি, আগেই বলছি কালার টালার চেঞ্জ করা, এটা অলরেডি সোশ্যাল মিডিয়া কম্পোনেন্টের আকারে আছে। সো আমি এগুলোকে ইনস্ট্যান্ট ডিটাচ করে দিচ্ছি ইনস্ট্যান্স থেকে, যেখানে তার সাথে কম্পোনেন্ট করা ছিল সেখান থেকে তার রিলেশনটা ডিটাচ করে ফেললাম। এখন আমি চাইলেই নিজেই রিলেশন তৈরি করে ফেলতে পারবো। সো আমি যেটা করব, একটা কম্পোনেন্ট তৈরি করব। আচ্ছা, প্রত্যেকটাকেই কম্পোনেন্ট তৈরি করে ফেলি, প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট। এটা একটা ক্লিক দিলাম কম্পোনেন্ট হয়ে গেল, এটা ধরলাম ক্লিক দিলাম কম্পোনেন্ট হয়ে গেল, ধরলাম ক্লিক দিলাম কম্পোনেন্ট হয়ে গেল। এরপরে যদি চাই সবগুলোকে একটা কম্পোনেন্ট করতে, ক্লিক দিলাম কম্পোনেন্ট হয়ে গেল। তাহলে ঠিক আছে, এই যে মেইন কম্পোনেন্ট কিন্তু
বেরিয়ে পড়ছে এখান থেকে। সো মেন কম্পোনেন্ট বেরিয়ে পড়ছে, ভিতরে এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল এইটার একটা কম্পোনেন্ট। সো এখন একটা জিনিস দেখি, চেক করে নিই আমরা, সেটা হলো যদি আমরা ফিল কোনো কালার অ্যাড করি তাহলে কি ইফেক্ট পড়ে দেখেন। এখানে আমরা চেঞ্জ করলে এখানে কিন্তু অটোমেটিক ইফেক্ট পড়বে। সো আমরা একটা মূল কম্পোনেন্ট বানিয়ে নিলাম এবং যদি চাই এটা কিন্তু এখানে এসে বসায় দিতে পারি, কিন্তু বসালে কি হবে, এটার একটা মেন কন্টেনার লাগবে, সেই কন্টেনারটা তো আমরা আগে বানাবো। এইভাবে কন্টেনারটা আমরা এখানে বানিয়ে ফেললাম এবং তারপরে এই কন্টেনারের ভিতরে আমাদের এই কন্টেনারের ভিতরে যে এই জিনিসটাকে আমরা প্লেস করে দেব। সো এটা আমরা উপরে দিয়ে ফেলছি, নিচে দিয়ে দিই, এই কন্টেনারে দেবো, আমাদের চলে গেছে বাইরের কন্টেনারে, 14 নম্বর কন্টেনারে দেবো। আর 14 নম্বর কন্টেনারটা অবশ্যই হবে এটার নিচে। সো একটু ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা নিচে দিয়ে দিলাম। এখন এই কন্টেনারের ভিতরে সোশ্যাল মিডিয়া আইকনটা আছে, এটাকে আমরা নিচে প্লেসমেন্ট করে দিলাম। এটা কিন্তু অটোমেটিক প্লেসমেন্ট হচ্ছে। সো এইভাবে আমরা গ্যাপ সৃষ্টি করতে পারি টাইনে এবং অথবা প্যাডিং দিয়ে। ইন্ডিভিজুয়ালি আমরা প্যাডিং দিতে পারি, অটো লেয়ার যদি করে দিই এবং এখানে 0 0 0 যদি দিয়ে দিই আর টপ বটমে যদি প্যাডিং দিয়ে দিই। টপ বটমে প্যাডিং কোনটার, আমরা এই মূল কন্টেনারটাকে আমরা উইথ ফিল কন্টেনার করে দেবো, তাহলে পুরো যে উইথটা আছে সেই উইথ অনুযায়ী সে বড় হয়ে যাবে এবং এটার হাক কন্টেনার করে থাকবে। যদি হাইট বাড়ে তাহলে অটোমেটিক বাড়বে। আর এখন আমরা ভিতরের এলিমেন্টগুলোকে সেন্টার যদি করে দিই সেন্টার হয়ে যাবে। সো এখন যদি আমরা প্যাডিং দিই টপ বটমে, সো প্যাডিং দিয়ে দিলাম, টপ বটমে প্যাডিং হয়ে গেল। এখন আমরা একটা টেক্সট নিব, সেই টেক্সটটা হলো প্রাইভেসি অ্যাকাউন্ট এবং ইয়ার জন্য লিঙ্কের জন্য। সো এটা হলো লিঙ্ক টেক্সট, একটা নর্মাল একটা টেক্সট নিলাম, লিঙ্ক টেক্সট। এই টেক্সটটাকে আমরা যদি বলি যে এটা কম্পোনেন্ট হয়ে যাও এবং এটার ইনস্ট্যান্স যদি আমরা, আচ্ছা কম্পোনেন্ট হয়ে যাওয়ার আগে ইনস্ট্যান্স যদি আমরা লিঙ্ক টেক্সটটা করি, এই যে টেক্সটটা, এই টেক্সটটা নিলাম এবং এটার এগেনস্টে আমরা লিখলাম, এই ইনস্ট্যান্সটা কপি করার পরে প্রাইভেসি, তারপরে লিখলাম আমরা আবার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করি। সো এখানে যদি চেঞ্জ করি দেখে নিই হচ্ছে, ঠিক আছে। আমরা এটার প্রাইভেসির এগেনস্টে আমরা আরেকটা কপি চেঞ্জ করব, কপিটা হলো অ্যাকাউন্ট। এই লিঙ্কগুলো আমরা বানাচ্ছি, একটু পরে বুঝতে পারবেন যে আমরা কি করতেছি। সো অ্যাকাউন্ট আনসাবস্ক্রাইব, SUBSCRIBE। সো আমরা লিখে নিলাম এটা আগে, তারপরে এই তিনটাকে সিলেক্ট করে এটাকে আমরা অটো লেআউট করলাম। শিফট এ যদি চাপ দিই বা রাইট ক্লিক দিয়ে যদি এটাকে অ্যাড টু অটো লেআউট করি তাহলে অটো লেআউট হয়ে যাবে। মানে এটা ডিস্টেন্স, সাপোজ ধরেন এটা যদি এত বড় থাকে, এখানে মাঝখানে একটা গ্যাপ আছে, এটা আবার একটু লাগানো আছে, তো এলোমেলো আছে, জিনিসটা এলোমেলো থাকার কারণে ঠিক মতো দেখাচ্ছে না। তো আমরা যেটা করবো, কন্ট্রোল শিফট এ যদি চাপ দিই অথবা রাইট ক্লিক দিয়ে যদি এটা অটো লেআউট করি, অ্যাড অটো লেআউট, সুন্দর মতো কিন্তু এটা অটোমেটিক সেট হয়ে যাবে লেআউটে। এবং খেয়াল করবেন যে এই আনসাবস্ক্রাইবটা একটু ছোট, টেক্সটটা বড় হয়ে গেছে, কারণ কি আমাদের এখানে এই যে অটো উইথ দেওয়া ছিল, তো আমরা অটো উইথ দিলেই, অটো দেওয়া ছিল না, দিয়ে দিলাম, এটা অটোমেটিক উইথ হয়ে গেল। এইটা দেখেন আবার ফিক্সড উইথ দেওয়ার কারণে এটা আমাকে ফিল কন্টেনার করে দিই এবং এটাকে আমরা ফিল কন্টেনার করে দিই, হাক কন্টেন্ট করে দিই। এই যে এটা এখন এইরকম প্রত্যেকটা এলিমেন্টের জন্য নির্দিষ্ট একটা গ্যাপ সে মেনটেন করে নেবে। যদি আমরা এই যে ভিতরে যে কন্টেনারটা আছে এই কন্টেনারটাকে ফুল করে দিলাম, এটাকে যদি আমরা ফিল কন্টেনার দিই তাহলে কিন্তু ফিল কন্টেনার নেবে, এটাকেও যদি ফিল কন্টেনার দিই ফিল কন্টেনার নেবে, এটাকেও যদি ফিল কন্টেনার দিই ফিল কন্টেনার দেবে। তো আমরা এটাকে ম্যানুয়ালি এতগুলোকে করবো কেন, তার চেয়ে আমরা এখানে যদি করে দিই, হ্যাঁ এখানে যদি আমরা ফিল কন্টেনার করে দিই তাহলেই হয়ে যাবে লিঙ্ক টেক্সটটা। আচ্ছা এখানে কেন আমরা ফিল কন্টেনার পাচ্ছি না, কারণ এটা অলরেডি একটা কম্পোনেন্টের ভিতরে এটা অ্যাক্সেসিবল না। যাই হোক, এখন আমরা এটাকে লিঙ্ক কালারটাকে চেঞ্জ করি, একটা ব্লু কালারের লিঙ্ক দিই, ফিল কালার না, আমরা সরি টেক্সটের কালার, এবং যদি বলি আন্ডারলাইন দাও,
টেক্সটের কালারটা এটা থেকে কপি করে নিই এবং টেক্সটে একটা আন্ডারলাইন সেট করে দিই। আন্ডারলাইন সেট করে দিলাম। এবং এটা যদি এখানে নিয়ে এসে এখন দিই, এটার উইডথটা আমরা ছোট করে দিই। তারপরে বলি এটা ফিল কন্টেনার, এই পর্যন্ত থাকবে ওরা। এটার মাঝখানে একটা গ্যাপ আছে, গ্যাপটা আমরা একটু কমাই দিলাম আর একটু বড় করে দিই, 0 গ্যাপ দিয়ে দিই, ব্যাস। এখন প্রত্যেকটা এলিমেন্টের মাঝখানে একটা গ্যাপ দিতে হবে। এই গ্যাপটা আমরা যদি বলে দিতে চাই তাহলে পারবো, আর যদি ম্যানুয়ালি দিয়ে দিই তাহলে দিতে পারবো। তাহলে আমরা কি করব, আমরা ম্যানুয়ালি না দিয়ে আমরা বলি এই কন্টেনারের ভিতরে প্রত্যেকটা এলিমেন্টের ভিতরে একটা গ্যাপ থাকবে, সেটা 25 পিক্সেল। এই যে এই গ্যাপটা এখানে 25 পিক্সেল গ্যাপ বলে দিতে হবে। আর এটা হলো টপ বটমে, এই এলিমেন্টের টপ বটমে। সো 25 পিক্সেল, এখানে 25 পিক্সেল, এখানে যে এলিমেন্ট আসবে সেটাও 25 পিক্সেল। আর এইটার লেফট অ্যালাইনমেন্ট, হাক কন্টেন্ট, ফিক্সড উইডথে রাখতে হবে এটা। গ্যাপটা বেড়ে গেছে এখানে। এই ইয়াতে কিন্তু একটা প্রবলেম আছে, যদি আপনি ঠিকমতো মেনটেন না করতে পারেন সব কিন্তু এলোমেলো করে দিবে আপনার। ফিল কন্টেনার, এখানে কিন্তু ফিল কন্টেনার দিলাম, এখানে ফিল কন্টেনার দিলাম, তখন অটোমেটিক জায়গাটা পেয়ে গেল। সো এই যে টেক্সটটা এখন আন্ডারলাইন দিয়ে দিই, এটার একটা আন্ডারলাইন দিয়ে দিই, এটার একটা আন্ডারলাইন দিয়ে দিই। এইভাবে আমাদের ফিগমাতে টেক্সটগুলো বসাতে হয় এবং টেক্সটগুলোর একটা লরেম ইপসন কপি নিয়ে নিই আমরা। সো ফুটারের জন্য একটা লরেম ইপসন জেনারেটর থেকে একটা কপি আমরা ম্যানুয়ালি কপি করে নিয়ে এসে এখানে একটা বসাই দিই এবং এই টেক্সটটাকে যদি আমরা অটো উইথ না করে একটা বক্স সেভ করে দিই এবং এটা পেস্ট করার আগেই যদি আমরা করতাম তাহলে ভালো হতো। যেমন এখানে একটা সিলেকশন নিতাম বা একটা যদি টেক্সট নিতাম, টেক্সটটাকে যদি সিলেকশন বক্স করে দিয়ে পেস্ট করে দিতাম তাহলে কিন্তু সে অটোমেটিক নিয়ে নিত। এবং এইটা এখানে বসানোর পরে কালারটা চেঞ্জ করে দিলেই, আর এইটার উইডথটা বাড়াই দিলেই, আর এটার উইডথটা আমরা কিন্তু হাক কন্টেন্ট দিলেই ঠিক হয়ে যাবে। এটার হাইট এই যে হাক কন্টেন্ট, সো হাক কন্টেন্ট দিলাম, ফুটারের কপি হয়ে গেল। ফুটারের কপির কালারটা একটু লাইট হবে, সো লাইট কালারটা আমরা এখান থেকে কপিটা ধরেই কালারটা ধরলাম, এখান থেকে কিন্তু কালার অটোমেটিক নিয়ে নিল। সো এই হলো আমাদের ইমেল টেমপ্লেট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের একটা পার্ট, যেটা আমরা এখানে কপি পেস্ট করে দিই। সো এখন আমরা এখানে যে কালারটা দিয়েছিলাম এটাকে হাইড করে দিই, এখানে যে কালারটা দিয়েছিলাম এটা হাইড করে দিই। দেন আমরা যদি এখন এই গ্রিডটাকে ফেলে দিই তাহলে কিন্তু গ্রিডটার সাথে এটা আমাদের দেখেন সামঞ্জস্য আছে এবং মোটামুটি সিমিলার একটা ডিজাইন আমরা পেলাম। কীভাবে ফিগমাতে ডিজাইন করতে হয় সেটা আমরা বুঝলাম। তো এখন আমাদের এই যে ইয়াটা আমরা যদি এখন প্রোটোটাইপ দেখি, এখানে যদি প্রোটোটাইপে ক্লিক দিই, প্রেজেন্স করি, প্রোটোটাইপটা কেন দেখবেন, প্রোটোটাইপটা দেখতে হয় এমন যে একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করার পরে কেমন ইন্টারাকশান হচ্ছে এইটা যদি আমরা আগেই দেখতে পাই, ওদের ইন্টারাক্টিভিটি যদি আমরা আগেই দেখতে পাই তাহলে জিনিসটা বুঝতে পারি যে কেমন হবে এটা, হ্যাঁ, আফটার ডেভেলপমেন্ট। সেই জন্য প্রোটোটাইপটার সিস্টেমটা ফিগমাতে অ্যাড করা আছে, যার কারণে আমরা অ্যানিমেশন যা করব সেটা প্রোটোটাইপের মাধ্যমে আমরা ভিজুয়ালি দেখতে পাবো। এই যে এটা আমরা ট্যাবলেট যেহেতু সেটিং করে রাখছিলাম এই জন্য ট্যাবলেট, এটার বেসিক্যালি ট্যাবলেটে যাবে না, এটাকে আমাদের মোবাইল ভার্সনের প্রোটোটাইপিংটা চেঞ্জ করতে হবে। নো স্ক্রলিং, আচ্ছা ইন্টারাকশনের একটা ইয়া ছিল, আমরা বসাই দিই ইন্টারাকশন করি।
যখন এখানে ওভার করবে তখন যাতে আমাদের আমরা চাই যে ইন্টারাকশনটা হোক এমন যে এখানে অন ট্যাপ না, অন ড্র্যাগ, অন হোয়াইল হভারিং, তখন কি হবে, চেঞ্জ টু ডিফল্ট ভেরিয়েন্ট 2 ইনস্ট্যান্স ডিজলভ স্মার্ট অ্যানিমেশন দিব, ইজ এন আউট, এরকম হবে। সো এরকম হবে। সো আমরা যদি এখন অ্যানিমেশন কিন্তু সেট করা হয়ে গেছে, এইটাকে যদি আমরা প্রোটোটাইপের ফ্লো স্টার্ট করি এখান থেকে, এবং আমরা যদি এবার প্রিভিউ দেখি, এখানে যে ওভার করলে কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, সো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্টারঅ্যাক্টিভিটি। সো আমাদের টেমপ্লেট আগে ডিভাইসটা সেট করছিলাম যেইভাবে, সেইভাবে সে লোড হচ্ছে। যদি আমরা এটা সেট না করতাম তাহলে কিন্তু সে লোড হতো না। সমস্যা নাই। তো আমাদের এই যে ফ্লোটা তৈরি করা আছে, এখানে রেসপন্সিভনেস চেক করার দরকার নাই, কারণ আমরা এখানে রেসপন্সিভ করিনি। আপনারা কিন্তু এখান থেকে প্রোটোটাইপটা শেয়ার করতে পারবেন, যে কাউকে চাইলেই প্রোটোটাইপটা এখান থেকে ক্যান ভিউ ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। সো কপি দ্য লিঙ্ক, এই লিঙ্কটা যদি আমরা কপি করি আর আমাদের গ্রুপে যদি আমরা এই প্রোটোটাইপের লিঙ্কটা দিয়ে দিই, তাহলে তারা কিন্তু দেখতে পারবে। সো আমাদের গ্রুপে আমরা এই প্রোটোটাইপের লিঙ্কটা আমরা এখানে প্রোটোটাইপের আমরা লিঙ্ক তাদেরকে দিয়ে দিলাম। সো তারা দেখতে হবে এখানে কিভাবে কাজ করে। এর চেয়ে বেশি কিছু আপাতত দরকার নাই। এইটুকু যদি আপনি জানেন তাহলে আপনি পরবর্তীতে আরও অনেক কিছু করতে পারবেন। সো এইভাবে কম্পোনেন্টগুলোকে আমরা সুন্দর মতো সাজাতে পারবো। আচ্ছা, ডিজাইন সিস্টেমের ব্যাপারে আমি তেমন কিছু বলি নাই। ডিজাইন সিস্টেমটা আমরা যদি চাই দেখতে, তাহলে এটা আলাদা ক্লাসে দেখতে হবে, কারণ এটা অনেক বড় একটা পার্ট। হ্যাঁ, সিম্পলি ডিজাইন সিস্টেম নর্মালি এইভাবে এখন যদি দেখাতে চাই তাহলে আরও 2-3 ঘন্টা লাগবে। সো আমরা আজকে এই পর্যন্ত দেখলাম, বেসিক একটা এসেনশিয়াল দেখলাম, ফিগমা এসেনশিয়াল। সো ফিগমা এসেনশিয়ালটা আমরা দেখে একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করা শিখলাম। সো এইটুকুই আপাতত আমরা প্র্যাকটিস করি। আমরা পরবর্তীতে আবার ফিগমার ব্যাপারে আর একটু ডিটেলস জানবো আরেকটা ক্লাসে। টিল দেন, বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই মিলে সাথে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।